হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু স্টাডি মেমোরিয়াল। আমি কার্তিক তোমাদের জন্য জীবন বিজ্ঞানের এই ভিডিওটি নিয়ে এসেছি। আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমরা পুরো ভিডিওটি দেখবে এবং তারপর আমাকে জানাবে কেমন হয়েছে। ঠিক আছে? তো আমার আজকের টপিক হচ্ছে হিউম্যান ডিজিজ অ্যান্ড ইমিউনিটি। হিউম্যান ডিজিজ, ইমিউনিটি। তো প্রথমেই আমরা দেখে নিই হিউম্যান ডিজিজ ইমিউনিটি থেকে পড়বোটা কি আমরা। এখানে প্রথমে ইমিউনিটি সম্বন্ধে জেনে নিই। ইমিউনিটি কাকে বলবো? দেখো, ইমিউনিটি হচ্ছে বাইরে থেকে কোনো পদার্থ, তা ক্ষতিকারক জীবাণু, ভাইরাস, টক্সিক পদার্থ দেহে প্রবেশ করলে পরে আমাদের দেহ তাকে প্রতিরোধ করে। একে আমরা ইমিউনিটি বলি। যে পদ্ধতিতে আমাদের দেহ প্রতিরোধ করে তাকে আমরা ইমিউনিটি বলি। বেসিক্যালি ইমিউনিটি দু রকমের হয়। ঠিক আছে? তোমরা এখান থেকে সংজ্ঞাগুলো পড়ে নেবে। এখানে দেখে নাও। দেহের মধ্যে আমাদের দেহে কোনো ক্ষতিকারক জীবাণু, ভাইরাস, কোনো টক্সিক পদার্থ প্রবেশ করলে দেহে এক বিশেষ ব্যবস্থার সাহায্যে তাকে নির্মূল করে ধ্বংস করা যায়। যে পদ্ধতিতে এটি করা যায় তাকে আমরা ইমিউনিটি বলতে পারি। এবার আমাকে বলো, ইমিউনিটির জনককে। ইমিউনিটি মানে অনাক্রমবিদ্যা, ইমিউনিটি, প্রাণশক্তি। এর জনককে অ্যাডওয়ার্ড জেনার। প্রথম অ্যাডওয়ার্ড জেনারকে জনক বলা হয় এই কারণেই, কারণ অ্যাডওয়ার্ড জেনারই প্রথম ভ্যাকসিনেশন শুরু করে। ভ্যাকসিনেশন কি সেটা পরে জানাবো, কিন্তু আগে বলে নেই কোন রোগের ভ্যাকসিন অ্যাডওয়ার্ড জেনার প্রথম তৈরি করেছিল। স্মল পক্সের ভ্যাকসিন অ্যাডওয়ার্ড জেনার তৈরি করেছিল এবং তারপর থেকে ইমিউনিটি নিয়ে বিভিন্ন ধরনের রিসার্চ হয়েছে এবং এরপর থেকে ইমিউনিটিতে আমরা অনেক কিছু জেনেছি। তো যাই হোক, ইমিউনিটির জনক আমরা অ্যাডওয়ার্ড জেনারকে জেনে নিচ্ছি। অ্যাডওয়ার্ড জেনারকে জানি। তো ইমিউনিটি দু রকমের হয়। কীরকম? একটা ইনবর্ন ইমিউনিটি আর একটা অ্যাকোয়ার্ড ইমিউনিটি। ইনবর্ন ইমিউনিটি, যেটাকে আমরা ইনেট ইমিউনিটিও বলতে পারি। কি বলতে পারি? ইনেট ইমিউনিটিও বলতে পারি। ইনেট ইমিউনিটিও বলতে পারি। আর অ্যাকোয়ার্ড ইমিউনিটি, দুটো ভাগ, একটা ইনেট আর একটা অ্যাকোয়ার্ড। ওকে। তো এখানে যদি নামটাকে এই দুটোকে ভালো করে দেখো তো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, কোনো অসুবিধা থাকবে না। ইনেট মানে জন্মগত। যে সমস্ত ইমিউনিটি আমাদের জন্মের পর থেকেই থেকে যায়, সহজাত ইমিউনিটি তাদেরকে বলি। আর যেগুলো স্থায়ী, যেমন তোমার মুখে স্যালিভা আছে, মুখে লালা আছে, হাত, পুরো শরীর স্কিন দিয়ে ঢাকা, চোখের জল আছে, এগুলো আমাদের জন্ম থেকেই প্রাপ্ত। আর এগুলো বাইরে থেকে যে কোনো জীবাণু, বিষাণু, যে কোনো টক্সিক পদার্থকে ভেতরে প্রবেশ করতে বাধা দেয়। ঠিক আছে? আর যদি ভেতরে প্রবেশও করে যায় তবে পাকস্থলীতে HCl আছে। যে এই সমস্ত জিনিস আমাদের স্থায়ীভাবে প্রাপ্য। আমরা এগুলো কোথা থেকে পেয়েছি? জন্ম থেকেই পেয়েছি। তো এই যে ইমিউনিটি, এটা আমরা সহজাত ইমিউনিটি বলতে পারি। আরেক ধরনের ইমিউনিটি যেটাকে আমরা অ্যাকোয়ার্ড ইমিউনিটি বলি। অ্যাকোয়ার মিন যেগুলোকে আমাদের অর্জন করতে হয়েছে। যেমন
যেমন ছোটোবেলায় যে পোলিও ভাইরাসের টিকা নিয়েছে, তার বড় হয়ে পোলিও হওয়ার চান্স কম। তার মানে সে এই ধরনের ইমিউনিটি, পোলিও না হওয়ার যে ইমিউনিটি মানে প্রতিরোধ ক্ষমতা, তোমার দেহের যে প্রতিরোধ ক্ষমতা সেটা। তো তোমার দেহের প্রতিরোধ ক্ষমতা তুমি অ্যাকোয়ার্ড করেছো টিটেনাসের মাধ্যমে, বা কোথাও কেটে গেলে আমরা টিটেনাসের টিকা নিই, ঠিক আছে? তো পোলিও টিকা নিয়েছি, তো পোলিও হওয়ার আমাদের সম্ভাবনা নেই। এরকম বিসিজি টিকা নিয়ে থাকি। ছোট থেকে আমরা অনেক ধরনের টিকা নিয়ে থাকি। ভ্যাকসিনেশনের মাধ্যমে আমরা যে ইমিউনিটি অর্জন করি সেটা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি। আশা করি তোমরা বুঝতে পেরেছো দুটো জিনিস, ইনবর্ন ইমিউনিটি, অ্যাকোয়ার্ড ইমিউনিটি, ঠিক আছে? তারপর আমরা আসি এর মধ্যেই অ্যাকোয়ার্ড ইমিউনিটির মধ্যে দুটো জিনিস এখানে দেখতে পাচ্ছ, একটা কোষভিত্তিক, একটা রসভিত্তিক। মানে এর মধ্যে একটি সেলুলার ইমিউনিটি আর একটা হরমোনাল ইমিউনিটি। সেলুলার ইমিউনিটি মানে আমাদের আমাদের ব্লাড সেল, যেটাকে আমরা হোয়াইট ব্লাড সেল বলি, লিউকোসাইট দু রকমের হয়। এখানে দু ধরনের কোষ তৈরি হয়, বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট। টি লিম্ফোসাইট আমাদের শরীরে রোগ প্রতিরোধ করে, বি লিম্ফোসাইট থেকেও রোগ প্রতিরোধ করে। এগুলো রসভিত্তিক। টি লিম্ফোসাইট হচ্ছে কোষভিত্তিক অনাক্রমতার উদাহরণ, আর বি লিম্ফোসাইট হচ্ছে রসভিত্তিক অনাক্রমতার উদাহরণ। তো এগুলো এত ডিটেলসে পরে জানবো, তার আগে এইটুকুই থাক আজকে। এরপরে আমরা জেনে নিই ডিজিজ কি জানবো। চলো আমরা ডিজিজ সম্বন্ধে জেনে নিই। ডিজিজ, তো বন্ধুরা তোমরা ভালো করে দেখো এখানে কত ধরনের ডিজিজ। আমরা মূলত ডিজিজ, ঠিক আছে, এখানে ডিজিজের মধ্যে কি দেখতে পাচ্ছ? ভাইরাস ডিজিজ, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, প্রোটোজোয়া, ওয়ার্ম, কৃমি, এগুলো দিক থেকে আমাদের ডিজিজ হতে পারে। এটা একটা কারণ। এগুলো যদি আমাদের শরীরে প্রবেশ করে তাহলে আমাদের ডিজিজ হতে পারে। ভাইরাস হোক, ব্যাকটেরিয়া হোক, কৃমি হোক, প্রোটোজোয়া বা কোনো ফাঙ্গাস, এগুলো থেকে আমাদের শরীরে যদি প্রবেশ করে তাহলে ডিজিজ হতে পারে। তো আমরা আগে ডিজিজ কি সেটা জেনে নিই। তো ডিজিজ কি? দেখো, ডিজিজ এই শব্দটিকে যদি তুমি ভাঙো, তবে তুমি দুটো জিনিস দেখতে পারবে। ডিস আর ইস। ডিস মানে
ডিস ডিস আমরা কোনো কিছুর আগে তখনই লাগাই যেটা যেমন ইজ মানে আরাম, ইজ মানে আরাম, আর ডিস মানে আরাম নয়, ডিস বলতে বোঝায় নয়। তো ডিজিজ বোঝাচ্ছে যেটা আরাম নয়, আরামদায়ক নয়, মানে ডিজিজ হচ্ছে বিরাম। যে কোনো কিছুর বিরাম ঘটলে তাকে আমরা ডিজিজ বলি। বুঝতে পারলে? ডিজ ইজ, নট অ্যাট ইজ, যখন তুমি আরামে থাকো না সেটাই ডিজিজ। যেমন রোগ, ডিজিজ রোগের আগে আমরা যদি চলে যাই তো কারোর স্বাস্থ্য, যে ব্যক্তি ফিজিক্যালি ও মেন্টালি পুরোপুরিভাবে স্বাস্থ্যকর, ঠিক আছে, পুরোপুরিভাবে তার সব কিছু ঠিক আছে, তাদেরকে আমরা কি বলে থাকি? হেলদি। কি বলে থাকি? হেলদি। কারণ তাদের যে সমস্ত ফিজিক্যাল মেটাবলিজম হওয়া উচিত, যে সমস্ত ফিজিক্যাল মেটাবলিজম হওয়া উচিত সেগুলো ঠিকঠাক হচ্ছে, সেই হেলদি। এবার কোনো কারণে মেটাবলিজমের গণ্ডগোল হলে বিভিন্ন ধরনের ডিজিজ দেখা যায় ও সেই ডিজিজগুলোকে আমরা মূলত দুভাগে ভাগ করতে পারি। তাহলে বোঝা যাচ্ছে ডিজিজ দুভাবে হতে পারে। এক তো যে কোনো ফরেন ম্যাটেরিয়ালের প্রবেশের বলে হতে পারে, যেমন যে কোনো ফরেন পার্টিকেলের প্রবেশের ফলে হতে পারে, যাদেরকে আমরা অ্যান্টিজেন বলে থাকি। যেমন বিষাণু মানে ভাইরাস, জীবাণু, এছাড়া যে কোনো মাইক্রো অর্গানিজম যেমন প্রোটোজোয়া, ফাঙ্গি, কৃমি, যেটা আমাদের স্মল ইন্টেস্টাইনে হয়ে থাকে, ক্ষুদ্র অন্ত যাকে বলি আমরা, স্মল ইন্টেস্টাইনে হয়ে থাকে, ফিতা কৃমি, গোল কৃমি। তো এগুলো হচ্ছে ফরেন ম্যাটেরিয়াল বা অ্যান্টিজেন। যে কোনো ফরেন ম্যাটেরিয়ালের প্রবেশের ফলে ডিজিজ হতে পারে, অথবা যদি আমাদের যে কোনো অর্গান বা টিস্যুর ম্যালফাংশনিং ঘটে, গণ্ডগোল ঘটে, তাহলে ডিজিজ হতে পারে। যেমন ক্যান্সার, হেপাটাইটিস, ডায়াবেটিস, হাই বিপি, এগুলো অর্গান রিলেটেড ডিজিজ। যেমন যদি লিভারে কোনো প্রবলেম হয়, লিভারে প্রবলেম হলে পরে আমাদের জন্ডিস হতে পারে। লিভারে প্রবলেমের জন্য আমরা সম্ভবত দেখে থাকি জন্ডিস। স্টোমাক প্রবলেম হতে পারে, স্টোমাকে আলসার হতে পারে, কিডনি প্রবলেম হতে পারে। যেমন ব্লাডে যদি গ্লুকোজ লেভেল বেড়ে যায় তাহলে ডায়াবেটিস হয়ে যায়। ব্লাড প্রেশার বেড়ে গেলে, যেটাকে হাইপার টেনশন বলে থাকি আমরা, হাই বিপি, হাইপার টেনশন। তো বেসিক্যালি এই সমস্ত কিছু যে মেটাবলিজম হওয়া উচিত, ফিজিক্যাল মেটাবলিজম হওয়া উচিত, সেটা না হওয়ার জন্য হয়ে থাকে। হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, সিকেল সেল অ্যানিমিয়া, এগুলো সব ব্লাড রিলেটেড ডিজিজ। আর আমরা যে কোনো আমাদের ব্লাডকে আমরা কি বলে থাকি? টিস্যু। এর জন্য ব্লাড সেল বলে থাকি, টিস্যু। তা ইট মিনস এগুলো সব টিস্যু রিলেটেড ডিজিজ। তো টিস্যুর যদি মেটাবলিজম ঠিকঠাক না হয় তাহলে ডিজিজ হতে পারে। আমাদের যে সমস্ত অর্গান বা টিস্যু রয়েছে
মেটাবলিজম ঠিকঠাক না হলে ডিজিজ হতে পারে, আবার বাইরে থেকে কোনো ফরেন পার্টিকেল প্রবেশ করলেও ডিজিজ হতে পারে। ঠিক আছে, এবার আমরা ডিজিজকে টাইপ দেখে নিই। ডিজিজ কত রকমের হতে পারে। তো তোমরা এখানে এই পিকচারটিতে ভালো করে দেখছো, দেখে নাও। এই পিকচারটিতে এই যে জিনিসগুলো দেখা যাচ্ছে, এইগুলো ব্যাকটেরিয়া হতে পারে, ভাইরাস হতে পারে, যেগুলো আমাদের শরীরে প্রবেশ করতে যাচ্ছে। এই ফরেন পার্টিকেলগুলোকে আমরা অ্যান্টিজেন বলি। সে ফরেন পার্টিকেল ভাইরাস হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, প্রোটোজোয়া হতে পারে, ফাঙ্গাস হতে পারে, বা কৃমি হতে পারে, যেটা আমাদের স্মল ইন্টেস্টাইনে কৃমি থেকে যায়। ঠিক আছে, তো আমাদের স্কিন এই ফরেন পার্টিকেলগুলোকে প্রতিরোধ করছে। আমাদের স্কিন এখানে ইনেট ইমিউনিটির উদাহরণ। আমাদের স্কিন এখানে ফিজিক্যাল ব্যারিয়ার হিসাবে কাজ করছে। যে কোনো অ্যান্টিজেনকে ভেতরে প্রবেশ করতে ফিজিক্যাল ব্যারিয়ার হিসেবে কাজ করছে। মুখ দিয়ে যে কোনো ডিজিজ যাওয়ার জন্য, মুখ দিয়ে যে কোনো ফরেন পার্টিকেল যেতে পারে, তাকে রোধ করার জন্য মিউকাস ব্যারিয়ার হিসেবে কাজ করছে। তো এই ফরেন পার্টিকেলগুলোর জন্য আমাদের শরীরের ভেতরে এক ধরনের বিশেষ প্রোটিন উৎপন্ন হয়। এই কোনোভাবে যদি এগুলোর পরেও যদি কোনোভাবে এই ফরেন পার্টিকেলগুলো আমাদের শরীরে প্রবেশ করে, তাদের জন্য আমাদের ব্লাড প্লাজমাতে এক বিশেষ ধরনের প্রোটিন তৈরি হয়, যাকে আমরা কি বলে থাকি? অ্যান্টিবডি। ঠিক আছে বন্ধুরা, তাকে আমরা কি বলি? অ্যান্টিবডি বলে থাকি। আর ডিজিজ দু রকমের হতে পারে। যে কোনো ডিজিজ ছড়ানোর উপর ভিত্তি করে, সেটি কত তাড়াতাড়ি ছড়ছে তার উপর ভিত্তি করে আমরা ডিজিজকে দুভাগে ভাগ করতে পারি। একটি হলো সংক্রামক ডিজিজ, আর একটি অসংক্রামক ডিজিজ। সংক্রামক ডিজিজ মানে কমিউনিকেবল ডিজিজ কোনগুলো? যে কোনো এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তিতে যখন খুব সহজেই কোনো রোগ ছড়ায়, তখন তাকে আমরা কমিউনিকেবল বা সংক্রামক ডিজিজ বলে থাকি। এটা এখনকার সময়ে করোনা, যেটা এক ধরনের সংক্রামক ডিজিজ। তো ছড়ানোর জন্য মিডিয়াম দরকার, তো মিডিয়াম কি হতে পারে? ফুড হতে পারে, ওয়াটার হতে পারে, এয়ার হতে পারে, দূষিত খাবার হতে পারে। ফুড বলতে যে কোনো ফুড না, ফুড বলতে দূষিত খাদ্য পদার্থ হতে পারে, বা দূষিত জল হতে পারে, কন্টামিনেটেড এয়ার হতে পারে। মানে এই সমস্ত কিছুর মাধ্যমে ডিজিজ সহজে ছড়ায়। যেমন আরেকটি কি জানলাম? নন কমিউনিকেবল, অসংক্রমণ। কারোর যদি সুগার থাকে, আমি তার পাশে গিয়ে বসলে পরে আমার নিশ্চয় সুগার হবে না। কারোর হাই ব্লাড প্রেশার, তার পাশে বসে থাকলে নিশ্চয় আমার ব্লাড প্রেশারও হাই হয়ে যাবে। এটা তো হতে পারে না। তো এই সমস্ত ডিজিজ যেগুলো কমিউনিকেবল না, নন কমিউনিকেবল, ডায়াবেটিস,
ডায়াবেটিস, হাই বিপি, ক্যান্সার, এই সমস্ত ডিজিজ যেগুলো হার্ট ডিজিজ, তো এগুলো নন কমিউনিকেবল ডিজিজ। এটা তো গেল ছড়ানোর ভিত্তিতে, ডিজিজকে আমরা সময়ের ভিত্তিতেও দুভাগে ভাগ করতে পারি। সময়ের ভিত্তিতে ডিজিজ, কোনো ডিজিজ, কিছু ডিজিজ আছে যারা কম সময় থাকে, কতগুলো ডিজিজ আছে তারা অনেক বেশি সময় ধরে থাকে। যেমন আমাদের সর্দি কাশি হলে পরে, যে কোনো সময়ের সর্দি কাশি হলে পরে সে সর্দি কাশি কমসে কম আমরা জানি যে 5-6 দিনে সেরে যাবে। তার মানে একটা পার্টিকুলার টাইম পিরিয়ড রয়েছে। কারো ডেঙ্গু হলে পরে বা কারো পেট খারাপ হলে পরে 10 দিনে, 12, মানে খুব বেশি পেট খারাপ হলে পরে 7-8 দিনের মধ্যে ছেড়ে যাবে। কারো ডেঙ্গু হলে পরে মিনিমাম 6 মাস, ম্যালেরিয়া হলে পরে 6 মাস। এরকম যে কোনো ডিজিজের আমরা একটা পার্টিকুলার টাইম পিরিয়ড জেনে রাখি, জানি যে এই সময়ের মধ্যে ডিজিজ সেরে যাবে। কিন্তু কারোর যদি ডায়াবেটিস থাকে, কারোর কোনো সুগারের পেশেন্ট, তাকে সারা জীবন কন্ট্রোল করে যেতে হবে। তার ব্লাডে যে কোনো সময় গ্লুকোজের মাত্রা বাড়তে পারে, সুতরাং তাকে নিয়ম মেনে চলে যেতে হবে। তো এটি হচ্ছে দীর্ঘ সময়ের ভিত্তিতে এই ধরনের ডিজিজ, যেমন ডায়াবেটিস হয়ে গেল, হাই ব্লাড প্রেশার কম বেশি হতে পারে কিন্তু দীর্ঘ সময় ধরে মানব শরীরে থেকে যায়। ক্যান্সার দীর্ঘ সময় ধরে মানব শরীরে থাকতে পারে। টিবি, টিউবারক্লোসিস, এটাও অনেক সময় ধরে মানব দেহে থাকে। তো সময়ের ভিত্তিতে আমরা দুভাগে ভাগ করতে পারি। কি একটি হচ্ছে অ্যাকিউট ডিজিজ, যেগুলো খুব কম সময়ের মধ্যে সেরে যায়, সাধারণ সর্দি কাশি, ম্যালেরিয়া, ডেঙ্গু, তো এই সমস্ত ডিজিজ। আর করনিক ডিজিজ, যেগুলোকে আমরা অনেক সময় ধরে মানব শরীরে থাকতে দেখি। ঠিক আছে, এবার ডিজিজ প্রথমেই বলেছিলাম, ডিজিজ দুটো কারণে হয়। একটা মানব শরীরের কোনো অর্গান বা টিস্যুর ম্যালফাংশনিংয়ের কারণে হতে পারে, বা মানব শরীরে কোনো ফরেন ম্যাটেরিয়াল প্রবেশ করার কারণে হতে পারে। এবার যেগুলো প্রবেশ করে, ভাইরাস, প্রোটোজোয়া, ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, ওয়ার্ম, তো এগুলো হিউম্যান শরীরে প্রবেশ করে কী জন্য? হিউম্যান শরীরে প্রবেশ করে? এইগুলো হিউম্যান শরীরে প্রবেশ করে কী জন্য? আর মানব শরীরে প্রবেশ করার পর এগুলো রোগী ঘটায় কেন? হোয়াই ডিজিজ আর অকারিং ইন আওয়ার বডি? কেন ঘটে? এগুলো আমাদের শরীরের ক্ষতি করার জন্য প্রবেশ করে? না 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 না, এগুলো আমাদের শরীরে প্রবেশ করে ক্ষতি করার জন্য নয়। এগুলো আমাদের শরীরে প্রবেশ করে তাদের রিপ্রোডাকশন বাড়ানোর জন্য। কিসের জন্য? তাদের সংখ্যায় বৃদ্ধি পাওয়ার জন্য। যে কোনো ভাইরাস হোক, প্রোটোজোয়া হোক, ফাঙ্গাস হোক, ব্যাকটেরিয়া হোক, সেগুলো আমাদের শরীরে প্রবেশ করে তাদের লাইফ সাইকেল সম্পূর্ণ করার জন্য। ওকে স্টুডেন্ট, লাইফ সাইকেল পূর্ণ করা মানে রিপ্রোডাকশন পূর্ণ করার জন্য। যদি তার সংখ্যা থাকে 1টি, তাহলে সেটি থেকে 10টি করার জন্য। তো মানব শরীর হয়ে গেল হোস্ট, এই ভাইরাস, প্রোটোজোয়া, ব্যাকটেরিয়াদের জন্য হোস্ট। ঠিক আছে, তো আজ এইটুকুই থাক। ডিজিজ
আশা করি তোমরা ভালো করে চ্যাপ্টারগুলো পড়ে নেবে। ডিজিজ কি সেগুলো দেখে নেবে। ডিজিজ কাকে বলে, ডিজিজের সংক্রামক ডিজিজ কি, অসংক্রামক ডিজিজ কি, কোনগুলো, কিছু ডিজিজ আছে যেগুলো হ্যারিডিটি ডিজিজ, আনুবাংশিক ডিজিজ বলে থাকি আমরা যাদের, যেমন যেগুলো বংশ পরম্পরায় একজনের থেকে আরেকজনের চলে আসে। যেমন কোনো কারোর গ্র্যান্ড প্যারেন্টের, গ্র্যান্ড ফাদার বা গ্র্যান্ড মাদারের কোনো কিছু রয়েছে, কোনো ডিজিজ রয়েছে, যেমন ডায়াবেটিসই ধরে নাও, ডায়াবেটিস রয়েছে, তো তোমার বাবা মার ডায়াবেটিস হওয়ার চান্স খুব কম, কিন্তু তোমার তোমার দিদা দাদু থেকে তোমার মধ্যে মানে গ্র্যান্ড চাইল্ডের মধ্যে এই ডিজিজ চলে আসার সম্ভাবনা বেশি। তো যে সমস্ত ডিজিজ বংশ পরম্পরায় একজন থেকে আরেকজনের ট্রান্সমিট হতে থাকে সেগুলোকে আমরা হেরিডিটি ডিজিজ বলি। তো যাই হোক, ডিজিজ কাকে বলে একবার সাম আপ করে দিচ্ছি। ডিজিজ কাকে বলে, ডিজিজ কয় প্রকার, হ্যাঁ প্রকার, ডিজিজের টাইপগুলো পড়বে। কমিউনিকেবল ডিজিজ, নন কমিউনিকেবল ডিজিজ কি, নন কমিউনিকেবল ডিজিজ কি পড়ে নেবে। কমিউনিকেবল ডিজিজের মিডিয়াম কি, এয়ার ওয়াটার, কন্টামিনেটেড এয়ার ওয়াটার ফুড, টাইমের ভিত্তিতে, অ্যাকিউট ডিজিজ, কোরিয়নিক ডিজিজ, ওকে। আর আর অ্যান্টিজেন কি, অ্যান্টিবডি কি, ইমিউনিটি কি, ইমিউনিটি কি পড়ে নেবে। ইমিউনিটির জনক কাকে বলে, ইমিউনিটি কয় প্রকার কী কী, ইনবর্ন ইমিউনিটি কি, অ্যাকোয়ার্ড ইমিউনিটি কি, অ্যান্টিবডি কি, অ্যান্টিজেন কি, অ্যান্টিজেন অ্যান্টিবডির মধ্যে পার্থক্য। ওকে ফ্রেন্ড, তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, এবং যদি এরকম ভিডিও আরও দেখতে চাও, ঠিক আছে, তো আমার সাথে জুড়ে থেকো। বাই, থ্যাংক ইউ।